হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তারা কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো, কারণ আজকের ক্লাসটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। প্রতিটা ক্লাসেই আমি বলে থাকি যে শুধুমাত্র ট্রান্সলেশনই টার্গেট নয়, তার সাথে সাথে বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার, নতুন নতুন শব্দ জানা এবং সর্বোপরি ইংলিশে দক্ষ হয়ে ওঠাটাই আমার টার্গেট, অর্থাৎ তোমাদেরকে শেখানোটাই টার্গেট। তো চলো আমি প্রথম থেকেই দেরি না করে তোমাদের ক্লাসটি শুরু করি। তো প্রথমে আছে যে এত রাত্রে দরজায় ধাক্কা দিচ্ছে কে। তো এখন এটা কিন্তু রাত্রেবেলার অবস্থা বলা হচ্ছে, অর্থাৎ সেই সময়কার যে কাজটা চলছে সেটার কথা কিন্তু বলা হচ্ছে। তাহলে কিন্তু এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো, অর্থাৎ বর্তমান পরিস্থিতি বা রাত্রে কে দরজায় ধাক্কা দিচ্ছে এমনটাই বোঝাচ্ছে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা যেহেতু বর্তমানে এটা বলা হচ্ছে সেই কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি আমরা প্রথমে দেখে নিই। সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর আমরা লিখি, তারপরে ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আমরা আইএনজি লিখি, দেন অবজেক্ট, দেন রিমেইনিং। তো এইভাবে কিন্তু আমরা লিখব। তো এখানে হচ্ছে হু হচ্ছে কে। হু ইজ নকিং, এখানে হু কিন্তু সাবজেক্ট। হু ইজ নকিং অন দ্য ডোর, কে দরজায় ধাক্কা দিচ্ছে। তো এখানে ভার্বের 1 নম্বর ফর্ম নক, নকের সাথে কিন্তু আমরা যোগ করেছি আইএনজি অর্থাৎ নকিং। আর ইজ এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব, অ্যাম ইজ আরের যেটা বললাম সে অক্সিলারি ভার্ব। এবং অন দ্য ডোর অর্থাৎ দরজার ওপর বা দরজায়। সো লেট অ্যাট নাইট অর্থাৎ এত রাত্রে, সো হচ্ছে এত আর লেট অ্যাট নাইট হচ্ছে গভীর রাত্রে যেটা আমরা বলি, অর্থাৎ সো লেট অ্যাট নাইট অর্থাৎ এত রাত্রে গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে। তো এটা কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেমনটাই করা হয় তো সেইভাবেই আমরা হু দিয়ে শুরু করেছি, যেহেতু কে বোঝাচ্ছে, আর এখানে কিন্তু আমরা ইন্ট্রোগেশন মার্ক রেখেছি। তো এখানে আমরা দেখব নকিং। নকিং কি? নকিং হচ্ছে ধাক্কা দেওয়া। তো নকিংয়ের পরিবর্তে আমরা কিন্তু ব্লো বলতে পারি। তাহলে হু ইজ ব্লোয়িং একই হবে, বা হু ইজ হিটিং, হু ইজ হিটিং অন দ্য ডোর। তো হু ইজ ব্লোয়িং অন দ্য ডোর, হু ইজ হিটিং অন দ্য ডোর, বা হু ইজ নকিং অন দ্য ডোর, সব একই রকম হবে, এতে কোনো ভুল নেই। তো তোমরা এই ওয়ার্ডগুলো কিন্তু তোমরা লিখে নেবে, কারণ যত বেশি ওয়ার্ড জানবে ততই বেশি তোমাদের ভোকাব ইনক্রিজ হবে, আর ভোকাব ইনক্রিজ হওয়া মানে ট্রান্সলেশনের স্পিড বাড়া। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। কেউ না বাতাস ধাক্কা দিচ্ছে। কেউ না, তো কেউ না এটাকে আমরা কি বলি? নান। তাহলে কেউ না অর্থাৎ নান বা নানকে আমরা কিন্তু বলি নো ওয়ান। নো ওয়ানটাকে আমরা একত্রে বলি নান। তো এখানে কিন্তু নো ওয়ানও লিখতে পারো, আবার নানও লিখতে পারো, দুটোই সঠিক। তো নান, দ্য ওয়াইন্ড ইজ নকিং অর্থাৎ কেউ না কি বাতাস ধাক্কা দিচ্ছে। দ্য ওয়াইন্ড ইজ নকিং, দ্য ওয়াইন্ড ইজ ব্লোয়িং, দ্য ওয়াইন্ড ইজ হিটিং। তো তোমরা যেটা খুশি সেটাই কিন্তু লিখতে পারো। তো এটাও আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। এখন অনেক রাত্রি। তাহলে কি বলবো? ইট ইজ লেট অ্যাট নাইট, এখন অনেক রাত্রি অর্থাৎ গভীর রাত। তো আমি ইট ইজ এখানে কেন ব্যবহার করলাম? এখানে আমরা ইট ইজ এই কারণে ব্যবহার করব, অর্থাৎ এখানে কিন্তু যে সাবজেক্ট সে সাবজেক্ট কিন্তু নেই। সাবজেক্ট যেহেতু নেই সেই কারণে কিন্তু আমরা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু করলাম। আর ইন্ট্রোডাক্টরি ইটের ক্ষেত্রে আমরা যখন সাবজেক্ট উজ্জ্ব থাকে তখন কিন্তু আমরা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করি, বা সাবজেক্ট যখন কোনো কিছু থাকে না তখন অব্যক্তিগত বোঝাই তখন কিন্তু আমরা ইট ব্যবহার করি। আর যখন কোনো জায়গাকে নির্দেশ করে তখন কিন্তু আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করি। তো এই ক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করব, কারণ কি ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করা আমি বললাম যখন সাবজেক্ট থাকে না, অর্থাৎ কোনো একটা পরিস্থিতি বা ঘটনাকে নির্দেশ করার জন্য, বর্ণনা করার জন্য তখন আমরা ইটের ব্যবহার করি। তো এই কারণে ইট ইজ লেট অ্যাট নাইট অর্থাৎ এখন গভীর রাত্রি বা এখন অনেক রাত্রি। তো এমনটাই আমরা লিখেছি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। উল্লাপাড়ার মাঠে শিয়াল ডাকছে হুক্কা হুয়া। তাহলে কি? উল্লাপাড়ার মাঠে শিয়াল ডাকছে হুক্কা হুয়া। তো প্রথমে আমরা সাবজেক্ট এখানে বের করব। সাবজেক্টটা কি? সাবজেক্টটা প্রথমে হচ্ছে কি, অর্থাৎ কে বা কাকে দিয়ে কোশ্চেন করলে আমরা সাবজেক্ট পাই। তাহলে কে ডাকছে? শিয়াল। শিয়াল ডাকছে, শিয়ালের ইংরেজি হচ্ছে কি? দ্য জ্যাকল। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট পেলাম। এবার এখানে আমাদের ভার্ব খুঁজতে হবে। ভার্ব হচ্ছে কোনো কাজ করা বোঝাচ্ছে, সেটা হচ্ছে হুক্কা হুয়া করা। তো হুক্কা হুয়া এবার যেহেতু করছে বা ডাকছে তাহলে কিন্তু আমরা এটা
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো। কারণটা কি, এটা বর্তমানে চলছে বোঝাচ্ছে। তো এরপরে আমরা ভার্ব যে পেলাম কি, হাউলিং। হাউলিং হচ্ছে হুক্কা হুয়া ডাকা। তো আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে আমরা সাবজেক্ট বসাই, তারপরে অক্সিলারি ভার্ব বসাই, অক্সিলারি ভার্বের পরে এবং মেন ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করি। অর্থাৎ এখানে মেন ভার্ব হচ্ছে হাউল। হাউল অর্থাৎ হুক্কা হুয়া বা ডাকা বা গর্জন করা, চিৎকার করা, এবং তার সাথে আইএনজি যোগ করলাম। এরপরে কি করছে, অবজেক্ট কি করছে, হুক্কা হুয়া করছে। তো এখানে আমরা অবজেক্টও পেয়ে গেলাম। সুতরাং আমরা দেখলাম যে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব, আইএনজি, অবজেক্ট অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের সমস্ত সত্যই কিন্তু এখানে পূরণ হয়েছে এবং সমস্ত অর্ডগুলি আমরা পরপর পেয়ে গেছি। তো এরপরে আমরা যেটা রিমেনিং থাকে তো সেটা আমরা বসাবো। কোথায় ডাকছে, সেটা হচ্ছে ইন দ্য ফিল্ড অফ উল্লাপাড়া, অর্থাৎ উল্লাপাড়ার মাঠে। তাহলে সমস্ত সেন্টেন্সটা আমরা গঠন করে পেলাম। দ্য জ্যাকেল ইজ হাউলিং হুক্কা হুয়া, অর্থাৎ শিয়াল হুক্কা হুয়া ডাকছে ইন দ্য ফিল্ড অফ উল্লাপাড়া, অর্থাৎ উল্লাপাড়ার মাঠে। উল্লাপাড়ার, তো এই কারণে আমরা অফ উল্লাপাড়া লিখেছি, ইন দ্য ফিল্ড অফ উল্লাপাড়া অর্থাৎ উল্লাপাড়ার মাঠে। তো এখানে কিন্তু আমরা জ্যাকেলেরও কয়েকটা ওয়ার্ড দেখি, যেমন জ্যাকেলের আমরা ফক্স বলতে পারি। তো এখানে আমরা একটাই জানবো, কারণ ফক্সটাই আমরা সচরাচর ব্যবহার করি। তো জ্যাকেল ফক্স দুটোই আমরা জেনে নেব, জ্যাকেল। আর এখানে আমি বলেছিলাম কি, হাউল। হাউলের কিন্তু আমরা অলরেডি জানি যে শাউটিং বলতে পারি আমরা, শাউটিং অর্থাৎ চিৎকার করা বা গর্জন করা, বা আমরা ইয়েলিং বলতে পারি, ইয়েলিং অর্থাৎ গর্জন করা, বা আমরা কিন্তু এটা স্ক্রিমিংও বলতে পারি, স্ক্রিমিং অর্থাৎ গর্জন করা। তো তাহলে হাউলিং, শাউটিং, ইয়েলিং এবং স্ক্রিমিং এই সমস্ত ওয়ার্ডগুলো আমরা লিখে নেব খাতায়, কারণ ভোকাব ইনক্রিজ করতে হবে, অবশ্যই করতে হবে যদি পিএসসি ক্লার্কশিপের মেন্সে পাস করতে হয়। আর চলো এরপরে আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। রাস্তায় ও কি এক্কাগাড়ি শব্দ। আচ্ছা, রাস্তায়, তাহলে ও কি এক্কাগাড়ি শব্দ। তাহলে এখানে আমরা প্রথমে সাবজেক্ট খুঁজব যে কি, অর্থাৎ কে, তাহলে বা এখানে কাকে, কে বা কাকে দিয়ে আমরা কোশ্চেন করছি, এখানে কিন্তু পাচ্ছি না। তাহলে আমরা শব্দটিকে, অর্থাৎ কিসের শব্দ, এটাকে আমরা সাবজেক্ট করে দেবো। তাহলে কি, কিসের শব্দ, ইজ দ্যাট দ্য সাউন্ড অফ এ কার্ট, অর্থাৎ এটা কি একটা এক্কা গাড়ি শব্দ, অন দ্য রোড অর্থাৎ রাস্তায়। তো এটা কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করা হয়েছে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে যেমন করা হয় তেমনই এখানে বসানো আছে। তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা, তো এটা ইয়েস নো কোশ্চেন বোঝানো হচ্ছে। ইয়েস নোর ক্ষেত্রে আমরা কি, আমরা ইয়েস নোর ক্ষেত্রে কিন্তু অ্যাম অথবা ইজ অথবা আর দিয়ে কোশ্চেন করি। ঠিক এখানে যেমনটা করা হয়েছে যে ইজ দ্যাট দ্য সাউন্ড অফ এ কার্ট অন দ্য রোড, রাস্তায় এটা কি একটা এক্কা গাড়ির শব্দ। তো এখানে যদি উত্তর হয় যে হ্যাঁ, তাহলে আমরা ইয়েস লিখি, আর যদি না হয় তাহলে নো লিখি। অর্থাৎ এই ধরনের কোশ্চেনকে কিন্তু আমরা ইয়েস নো কোশ্চেন বলি, ইয়েস নো টাইপ কোশ্চেন। তো ইয়েস নো টাইপ কোশ্চেনের ক্ষেত্রে এরকমই আমরা অ্যাম ইজ আর দিয়ে শুরু করি, আর যখন এটা ডাব্লিউএস হয় তার আগে কিন্তু আমরা ডাব্লিউএস বসিয়ে দিই, তখন আমরা বলি ডাব্লিউএস টাইপ কোশ্চেন। তো এই ক্ষেত্রে একই রকম ইয়েস নো টাইপ করা হয়েছে। তো এখানে জানতে চাওয়া হচ্ছে, সুতরাং সেই ক্ষেত্রে ইয়েস অথবা নো এর উত্তর আসবে। তো এখানে বলা হচ্ছে ইজ দ্যাট দ্য সাউন্ড অফ এ কার্ট অন দ্য রোড, অর্থাৎ রাস্তায় কি ওই শব্দটা কি কোনো এক্কা গাড়ির, অর্থাৎ এক্কা গাড়ি বলতে কি একটা ঘোড়ার গাড়ির শব্দ। তো কার্টকে আমরা কিন্তু হর্স ক্যারেজও লিখতে পারি, হর্স ক্যারেজ। এবং হর্স ক্যারেজের অর্থ হলো এক্কা গাড়ি বা ঘোড়ার গাড়ি, বা কার্ট শব্দের অর্থ হলো এক্কা গাড়ি বা ঘোড়ার গাড়ি। তো চলো এর পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। না, মেঘ গুড়গুড় করছে, অর্থাৎ মেঘের যে গর্জন সেটা মেঘ গুড়গুড় করা অর্থে আমরা বলি। তো এখানে নো অর্থাৎ না, কি মেঘ গুড়গুড় করছে। তাহলে কে বা কাকে দিয়ে কোশ্চেন করলে আমরা কি পাবো, সাবজেক্ট পাবো, অর্থাৎ কে, মেঘ, ক্লাউডস। আর এটা গুড়গুড় করছে, তো এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব। তো বর্তমানে কোনো কাজ হচ্ছে বোঝাচ্ছে। তো এই কারণে আমরা প্রথমে সাবজেক্ট পেয়ে গেলাম কে, মেঘ। আর এখানে ক্লাউডস হচ্ছে যেহেতু প্লুরাল, অর্থাৎ সাবজেক্ট প্লুরাল। তো সাবজেক্ট প্লুরালের পরে আমরা যেমনটা লিখি ভার্ব, অক্সিলারি ভার্ব যেটা হয় সেটাও প্লুরাল হয়। তো সেই কারণে এখানে আর বসানো হয়েছে, এবং মেন ভার্ব হচ্ছে রাম্বল। তো রাম্বলের অর্থ হলো গর্জন করা। তো এখানে রাম্বলিং অর্থাৎ ভি অনের সাথে আইএনজি যোগ করা হয়েছে, রাম্বলিং, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন এরকমই হয়। তো তাহলে পুরো যে সেন্টেন্স সেটা হলো নো অর্থাৎ না, দ্য ক্লাউডস আর রাম্বলিং, অর্থাৎ মেঘ গর্জন করছে বা মেঘ গুড়গুড় করছে, গুড়গুড় শব্দ করছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এবং এই আজকের ক্লাসটি কিন্তু সম্পূর্ণ আলাদা রকমভাবে তোমাদের বোঝাচ্ছি, যাতে খুব সহজেই তোমাদের কাছে ট্রান্সলেশন আরও জলের মতো হয়ে যায়। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি।
উল্লাস তুমি যাও তো, কুকুরের বাচ্চাটা বড় চেঁচাচ্ছে, ঘুমোতে দিচ্ছে না, ওকে শান্ত করে এসো। তাহলে কি উল্লাস, উল্লাস কিন্তু একজনের নাম। তো প্রথমে আমরা যেমনটা আছে উল্লাস লিখলাম। তো তুমি যাও তো, অর্থাৎ তুমি যাও, ইউ গো, তুমি যাও, কুকুরের বাচ্চাটা কি বড় চেঁচাচ্ছে। তাহলে কে চেঁচাচ্ছে, এখানে সাবজেক্ট কিন্তু দ্য পাপি, এটা হলো সাবজেক্ট। এবার যেহেতু চেঁচাচ্ছে অর্থাৎ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব। তাহলে কি লিখব, সাবজেক্টের পরে যেহেতু এখানে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্টে আমরা কি করি, সিঙ্গুলার সাবজেক্টে আমরা অক্সিলারি ভার্ব যেটা সেটাও সিঙ্গুলার বসাই। তো সিঙ্গুলার বসালাম, এরপর হাউলিং অর্থাৎ চেঁচানো। তো হাউলের সাথে কি আমরা ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি যোগ করেছি, হাউলিং। তাহলে কি লিখলাম যে দ্য পাপ্পি ইজ হাউলিং, অর্থাৎ কুকুরটি চেঁচাচ্ছে। এবার কেমনভাবে সেটা, সো লাউডলি, অর্থাৎ খুবই জোরে। তো এটা হয়ে গেল এই সেন্টেন্সটি। এরপরে কি ঘুমোতে দিচ্ছে না, তাহলে কি ঘুমোতে দিচ্ছে না, ইট ইজ, অর্থাৎ এই যে কুকুরের বাচ্চা যে ডাক বা যে শব্দটা, এটা কিন্তু ঘুমোতে দিচ্ছে না বা কুকুরটা ঘুমোতে দিচ্ছে না। তাহলে ইট ইজ নট লেটিং মি স্লিপ, এটা আমাকে ঘুমোতে দিচ্ছে না, অর্থাৎ আমার ঘুমে বাধাপ্রাপ্ত হচ্ছে। তাহলে কি এটা কিন্তু আবার নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্সে এটা কেমন নেগেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যে অক্সিলারি ভার্ব থাকে সে অক্সিলারি ভার্বের পরে আমরা নট বসিয়ে দিই। তাহলে কি ইট ইজ নট লেটিং মি স্লিপ, অর্থাৎ এটা আমাকে ঘুমোতে দিচ্ছে না, অর্থাৎ এই কুকুরটা আমাকে ঘুমোতে দিচ্ছে না। তো তারপরে কি আছে, ওকে শান্ত করে এসো। তাহলে এসো অর্থাৎ ফিরে আসার কথা বলা হচ্ছে। তো কাম ব্যাক, ফিরে এসো, কি মেকিং ইট কাম, এটাকে শান্ত করে, অর্থাৎ কুকুরটাকে শান্ত করে ফিরে এসো। কাম অর্থাৎ শান্ত করা। তো এখানে আমরা দেখব প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাপি হচ্ছে কুকুরের বাচ্চা আছে, হাউলিং, হাউলিংটা আমি অনেকবার বলেছি, শাউটিং করা, স্ক্রিমিং করা, ইয়েলিং করা, তো এটা আর লিখলাম না। তো এরপরে আমরা লাউডলি দেখতে পাবো, লাউডলি হচ্ছে জোরে, বা দ্য পাপি ইজ হাউলিং সো লাউডলি বলতে পারি, বা আমরা অ্যালাউড বলতে পারি, অ্যালাউড, সো অ্যালাউড, অথবা আমরা বলতে পারি সো হাই, অর্থাৎ খুব জোরে চেঁচাচ্ছে যেটা। তাহলে লাউডলি, অ্যালাউড অথবা হাই। তো আমরা 3টে ওয়ার্ডই লিখে রাখবো, 3টে ওয়ার্ডই লিখতে পারি। আর এখানে লেট, লেট হচ্ছে অনুমতি দেওয়া বা কোনো কিছু করতে দেওয়া। তো এখানে কিন্তু আমরা এই বাক্যটাকে আবার অন্যরকমভাবে লিখতে পারি। কি লিখতে পারি, যে ইট ইজ অবস্ট্রাক্টিং মাই স্লিপ, এটা আমার ঘুমের বাধা প্রদান করছে, অবস্ট্রাক্টিং, এটা লিখতে পারি ইট ইজ অবস্ট্রাক্টিং মাই স্লিপ। তো ইট ইজ নট লেটিং মি স্লিপ, এটা না লিখে আমরা লিখতে পারি ইট ইজ অবস্ট্রাক্টিং মাই স্লিপ, এটা আমার ঘুমের বাধা প্রদান করছে, বা ইট ইজ ডিস্টার্বিং, ইট ইজ ডিস্টার্বিং, ইট ইজ ডিস্টার্বিং মাই স্লিপ, এটা আমার ঘুমের বাধা প্রদান করছে। তো এইভাবে তোমরা লিখতে পারো। আর এখানে কাম, কাম মানে কি জানি আমরা, শান্ত করা। তো কামকে আমরা লিখতে পারি কোয়েট, শান্ত করা, বা আমরা বলতে পারি কুল, বা আমরা বলতে পারি ট্রানকুইল, ট্রানকুইল, বা আমরা বলতে পারি শিরিন। তো এই সমস্ত ওয়ার্ড আমাদেরকে জেনে রাখতে হবে, কারণ ইংরেজিতে যত বেশি ওয়ার্ড ইনক্রিজ হবে, যত বেশি ভোকাব বাড়বে, তত বেশি তুমি ট্রান্সলেশনের ক্ষেত্রে তুমি হয়ে উঠবে রাজা। তো আমাদের সেই রাজাই হতে হবে এবং আমাদেরকে সব দিক থেকে খুব দক্ষ হয়ে উঠতে হবে, যাতে দুটো যে মেন্স পরীক্ষায় যে দুটো ট্রান্সলেশন থাকবে, বেঙ্গলি টু ইংলিশ ও ইংলিশ টু বেঙ্গলি, সেই দুটো আমাদের সব থেকে দ্রুত করে আসতে হবে, এবং সব থেকে দ্রুত করার সাথে সাথে 1 ঘন্টা অন্য সমস্ত কিছু করে 6টা রাইটিংকে অ্যাটেম্প্ট করতেই হবে যে করে হোক, সেটাই আমাদের টার্গেট থাকবে। তো চলো বন্ধুরা, আজকে ক্লাসটি আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো এই ধরনের আরও ক্লাস পাওয়ার জন্য অবশ্যই যারা প্রথম চ্যানেলটিকে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত দেখো তাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ক্লাস দেখো কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো না। তো এগুলো তোমরা করতে থাকো, কারণ লাইক কমেন্ট শেয়ার তোমাদের কাছে একমাত্র চাওয়ার আছে, তাছাড়া তোমাদের কাছে আর বেশি কিছু চাওয়ার নেই। তো এইভাবে পাশে দেখো এবং হেল্প করো, যাতে আমি আরও তোমাদের জন্য ইউজফুল ক্লাস আনতে পারি। তো এইভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো পরের ক্লাসে দেখা হবে।